সারা রাত বৃষ্টির দরুন বেশ ঠান্ডা আজ ভোরের প্রকৃতিটা। এই আবহাওয়াটা ঘুমের জন্য বড্ড মানানসই। গায়ে কমফোর্টার জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন অদিতি আর সাইফ। দুজন দুজনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে জবরদস্ত একখানা ঘুম দিচ্ছে। বেলা বেশি না, 7টা মতো বাজে। তাদের শান্তির ঘুম বেশিক্ষণ স্থায়ী হলো না। দরজার ঠক ঠক শব্দ ক্রমশ বেড়েই চলেছে। অপরিপক্ক ঘুমটা নষ্ট হওয়ায় বিরক্তিতে কপাল কুঁচকে আসে সাইফের। অদিতির এখনো কোনো হেলদোল নেই। সাইফের অল্প শব্দেই ঘুম ভেঙে যায়, কিন্তু অদিতি ঠিক তার উল্টোটা। চোখ মেলে তাকিয়ে সাইফ অদিতির মুখটা প্রথমে দেখলো। কি সুন্দর নিষ্পাপ লাগে মুখটা, ঘুমন্ত মুখটা। সাইফের বুকের ওপরে গুটিসুটি মেরে শুয়ে আছে। এই জন্যই বিড়ালের বাচ্চা বলে সাইফ আলতো করে ঠোঁট ছোঁয়ালো ছোট্ট বউটার কপালে। দরজার ওপাশে মানুষটা বোধহয় এবার দরজাটা ভেঙেই ফেলবে। সাইফের বিরক্তি এবার রাগে রূপ নিল। অদিতিকে আস্তে ধীরে করে বালিশে শুয়ে চড়া মেজাজ নিয়েই এই গেল দরজার সামনে। ওপাশে নদী বা দিঘি থাকলে তো আজই রক্ষে নেই, কিন্তু দরজা খুলে সাইফের চোখ কপালে উঠে গেল। কোথায় ভেবেছিল দুটো কথা শুনিয়ে দেবে, এখন দেখে হাসান চৌধুরী নিজে দাঁড়িয়ে আছে। কি হয়েছে বাবা, কোনো সমস্যা? হাসান চৌধুরী গম্ভীর গলায় বলল, সমস্যা হবে কেন? শাওনদের বাড়ি থেকে আজ আংটি পরাতে আসবে নদীকে। তুমি আমার সাথে মার্কেটে চলো, ওদের সকলের জন্য গিফট কিনতে হবে। এত তাড়াতাড়ি আংটি? হাসান চৌধুরী কিছু না বলেই নিচে চলে গেল। সাইফও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। অদিতি মাত্রই উঠেছে। ঘুম ভাঙতেই দেখলো সাইফ রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। পরনে অফ হোয়াইট ব্র্যান্ডের শার্ট, ফর্মাল প্যান্ট, হাতে ঘড়ি পরতে পরতে বলল, উঠে পড়ুন মিসেস, কলেজে তো শিখেই তুলেছেন, দেখেন আজ ক্লাসে যাওয়া যায় নাকি। বেশ, দেখছিল সাইফকে। কলেজের কথা উঠতেই মেজাজ বিগড়ে গেল অদিতির। যে কয়দিন কলেজে গেছে গন্ডগোল ছাড়া ভালো কিছু হয়নি। কলেজের নাম শুনলেই মেজাজটা খারাপ হয়ে যায়। অদিতির মুখটা মলিনের দিকে তাকিয়ে সাইফ বলল, আবার কি হলো? অদিতি মুখ ভার করেই বলল, কলেজে গেলেই তো আপনার আর আমার ঝামেলা হয়, যাব না আমি কলেজে, পরে আবার ঝামেলা হবে। সাইফ অদিতির দিকে এগিয়ে এসে বলল, কেউ তোমার নাম জিজ্ঞেস করলে বলবে মিসেস অদিতি চৌধুরী, ব্যাস, তাহলেই আর কোনো ঝামেলা হবে না। অদিতির মাথায় ঢুকলো না। সাইফ উঠতে নিলে শার্ট টেনে ধরলো, এতে কি হবে? নামের আগে মিসেস শুনে মানুষ বুঝে যাবে তুমি বিবাহিত। ওই ছেলেটা যে তোমার পেছনে লেগেছিল, ও কিন্তু জানতো না যে তুমি ম্যারিড। জানলে কখনোই এমনটা করতো না। অদিতি উঠে ফ্রেশ হয়ে নেয়, একেবারে রেডি হয়ে সাইফের সাথে নিচে আসে। অদিতিকে ব্যাগ নিয়ে নামতে দেখে সায়রা বলল, এ কি বৌমা, কোথায় যাচ্ছ তুমি? কলেজে। অদিতির উত্তর যেন রাগ ধরিয়ে দিল সায়রার শরীরে। আঞ্জুমান যদিও কিছু বলল না, তবে সায়রা বলল, আজ বাড়িতে অতিথি আসবে, আর বাড়ির বউ বাড়িটা থাকবে না, এটা কি ঠিক ভাইজান? হাসান চৌধুরী কিছু বলল না। সাহেব বলল, বেঠিকের কিছু দেখছি না তো কাকিয়া, অদিতির কেন থাকতে হবে? আশ্চর্য, ও এ বাড়ির বউ না? ওর ননদের আংটি পরানো হবে আজ, ওর থাকাটা তো দায়িত্ব ওর। সাইফ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ও এখন বুঝি দায়িত্ব? এমনিতেই তো খুব ভালো, ও কিছু বলে আমাদের বিষয়ে নাক গলাবে না। আর অদিতি কিছু জিজ্ঞেস করলেই তোমার জানার অধিকার নেই। আজ কেন দায়িত্বের কথা উঠছে? হাবিব চৌধুরী ধমকের স্বরে বলল, হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও তোমার স্ত্রীকে। কোথায় নিয়ে যাবে? সাইফ বলল, তুমিও তোমার স্ত্রীকে চুপ করাও, একদম মুখ সামনে কথা বলবে। কাকি হয় তোমার, বৌমার বিষয়ে এসব বলতে তোমাদেরও বিবেকে বাঁধা উচিত। হাসান চৌধুরীর ধমকে থামলো দুই পক্ষ। আহ, কি হচ্ছেটা কি? বাড়িটা কি এবার চিড়িয়াখানা বানিয়ে ফেলবে? অতিথিরা বিকালে আসবে, অদিতির ক্লাস শেষ হবে 2টায়, চলে আসবে তারপর। এখন চুপ করে খাও। অদিতি ছোট করে বলল, নদী আপু খেতে আসেনি। সায়রা ঝাঁঝিয়ে বলে উঠল, সে চিন্তা তোমার করতে হবে না।
সাইফ হাসান চৌধুরীর দিকে তাকিয়ে দুই হাত উঁচু করে ভুরু নাচালো। সবাই তাকালো সায়রার দিকে। একটু আগে যে সাইফ ঠিক বলেছে তা আবার প্রমাণ হলো। হাসান চৌধুরী এবার ছাড়লেন না, কড়া গলায় বলল, তোমার সমস্যা কি সায়রা? তোমার সাহস হয় কি করে সব সময় আমার বৌমার সাথে খারাপ ব্যবহার করার? সে যাই হোক, সবকিছু নিয়ে ওকে কথা শোনাতে ছাড়ো না তুমি। ও এই বাড়ির একমাত্র বউ, সবার খেয়াল রাখা ওর কর্তব্য। আর ও খারাপ কিছু বলছে নাকি? যাও গিয়ে দেখো নদী কেন এলো না। সকলের সামনে অপমানে সায়রার মুখটা থমথমে হয়ে গেল। হাসান চৌধুরী হাবিব চৌধুরীর দিকে বলল, হাবিব, এমন যদি চলতে থাকে তাহলে আমার আর সম্ভব না দুই পরিবার এক ছাদের নিচে থাকা। হাবিব মলিন মুখে বলল, দুই পরিবার কেন বলছো ভাইজান? আমরা কি দুই পরিবার? হাসান চৌধুরী কোনো কথা না বলে উঠে গেল টেবিল ছেড়ে। অদিতিকে নিয়ে সাইফও বেরিয়ে গেল। অদিতির মনটা খারাপ। কেন যেন এই বাড়ির সকলে তাকে আপন করতে পারছে না। অদিতি তো সর্বোচ্চ চেষ্টা করছে সকলের মন জেতার, কিন্তু তবুও যেন কেউ আপন করছে না তাকে। কি এক যন্ত্রণা তাকে ঘিরে ধরেছে, কি নাড়া করতে পারছে না। গাড়ি চলছে শহরের চওড়া হাইওয়ে ধরে। অদিতি আনমনেই তাকিয়ে আছে বাইরে। সাইফ স্ত্রীর উদাসীনতা দেখে বলল, আমার ভালোবাসা কি তোমার কাছে যথেষ্ট নয়? হঠাৎ এই কথা কেন বললেন? জাস্ট আনসার মাই কোশ্চেন। অদিতি শুধু ওপর নিচ মাথা নাড়ালো। সাইফ মিররের দিকে তাকিয়ে বলল, তাহলে অন্য কারোর মন পাওয়ার আশায় কেন লেগে থাকো তাদের পিছে? যে ভালোবাসার সে এমনিতেই বাসে অদিতি, তাদের মন জেতার চেষ্টা করতে হয় না। তবুও আমি চাই সকলের সাথে মিশে চলতে। তুমি তোমার থেকে ঠিকই আছো। তারপরেও যদি কারো ভালো না লাগে, সেটা তাদের সমস্যা, তোমার নয়। কলেজের সামনে গাড়ি থামতেই অদিতি নামলো, সাইফও নামলো। আফিয়া আর মুশফিক মন খারাপ করে কি যেন বলাবলি করছে। অদিতি আর সাইফকে দেখতেই চুপ হয়ে গেল। অদিতি সাইফের উদ্দেশ্যে বলল, আমি কি আর ওদের সাথে কথা বলবো না? নিশ্চয়ই বলবে, কিন্তু শুধু মেয়েটার সাথে। অদিতি ঘাড় নেড়ে ভেতরে গেল, আফিয়ার সামনে দিয়েই গেল। কিন্তু আফিয়া কোনো কথা বলল না, উল্টো সরে গেল অদিতিকে দেখে। আফিয়া ভীষণ মিশুক একটা মেয়ে, এর এমন ব্যবহার অদিতিকে একটু ভাবালো। ক্লাসে গিয়ে দেখলো সব সিটে বসে পড়েছে স্টুডেন্টরা, পেছনে দুটো সিট খালি। সেখানে গিয়েই বসলো অদিতি। তাও মিনিট পাঁচেক পর আফিয়া ঢুকলো ক্লাসে। মুশফিকের ব্যাগ রাখাই ছিল, কিন্তু আফিয়া এখনো বসে না। আফিয়া অদিতিকে পাশ করে পেছনের সিটে গিয়ে বসলো। অদিতি পেছনে ঘুরে বলল, আমার পাশে বসতে তো পারতিস। আফিয়া কথা বলল না। অদিতি আফিয়ার হাতটা ধরে বলে, রেগে আছিস আমার উপরে? কিন্তু আমি কি করেছি বল? সবাই আমার উপরে রাগ ঝাড়ে, উনিও আবার তোরাও। আফিয়া অদিতির হাতটা ধরে বলে, দেখ, আমরা তোর উপরে রেগে নেই, আসলে আমাদের মনটা ভালো নেই। কেন, কি হয়েছে? সে কি তুই জানিস না? আজ 4 দিন হয়ে গেল রোহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলিস? কোথায় গেছে? কেউ জানে না। পুলিশে খবর দেওয়া হয়েছে, তারাও এখনো কোনো খোঁজ বের করতে পারে না। অদিতির কপালে দীর্ঘ ভাঁজ পড়ল। এত বড় একটা ছেলে এমন হুট করে হারিয়ে যেতে পারে নাকি? আফিয়া শুকনো ঢোক গিলে অদিতিকে বলল, আচ্ছা, কোনোভাবে এতে তোর স্বামীর হাত নেই তো? অদিতি চমকে তাকালো আফিয়ার দিকে। সাইফের ব্যাপারে এমন জঘন্য কথা শুনে ইচ্ছে করছে কষিয়ে দুটো চড় আফিয়াকে মেরে দিতে। অদিতি নিজের রাগ কন্ট্রোল করলো। চট করে আফিয়ার হাতটা সরিয়ে দিয়ে বলল, তুই জানিস তুই কি বলছিস? মাথা ঠিক আছে তোর? তুই চিনিস ওনাকে? এমন জঘন্য একটা কাজ উনি করবে? আর এইসব করে ওনার কি লাভ বলতো? আফিয়া আকুতি করেই বলল, তুই প্লিজ রেগে যাস না। আমি এই জন্য বললাম যে উনি তো রোহানের ওপরে খুব রেগে ছিল, রাগের বশে। চুপ, একদম বাজে কথা বলবি না। আসলে যত নষ্টের গোড়া তুই। না তুই রোহানকে আমার নাম্বার দিতি, আর না তো আমার স্বামীর সাথে রোহানের ঝামেলা হতো।
এইসবের ফল আমাকেও ভুগতে হয়েছে, আর এখনই আমার স্বামীকে দোষ দিচ্ছিস। ক্লাসের মধ্যে সিন ক্রিয়েট হবে বলে আফিয়া চুপ করে গেল। গোটা ক্লাসে একবারও কথা বলল না অদিতির সাথে। সারা রাত বাইরে ছিল তোজা। সকালটা আজ বেশ চনমনে। 2 দিন মেঘলা থাকার পর আজ রোদ উঠেছে। গলায় গামছা দিয়ে লুঙ্গি পরে পাড়ের অংশ হাতে ধরে বাড়িতে প্রবেশ করলো প্রধান বাড়ির ছোট সাহেব। সোফায় গা এলিয়ে দিয়েই ঢুকলো। চোখ দুটো বড্ড ঘুম, চেঁচিয়ে উঠলো, মা পানি দাও। 2 মিনিটের মাথায় তার সামনে পানির গ্লাস বাড়িয়ে ধরলো এক অপরিচিত হাত। তুজা ঘুম ঘুম চোখে সামনে তাকাতেই হাতের মালিককে দেখার প্রয়াসে চোখ পড়লো এক সুন্দর মুখশ্রী। কলাপাতা রঙের শাড়ি পরিহিত, হাতে সবুজ কাচের চুড়ি, চুলগুলো এক পাশে বেনি করা, গায়ের রংটাও বেশ ফর্সা, মাথা নুইয়ে রেখেছে। তুজা চেনে মেয়েটাকে, তার সৎ মায়ের তার সৎ বোনের মেয়ে ফুলমালা। আর গত বছরই ফুলমালার মা মারা গেছে। তুজা পানিটা না ধরায় ফুলমালা নিজেই বলল, নিন আপনার পানি। তুজা আদর শোয়া থেকে উঠে বসলো। ফুল, তুই? মুচকি হাসলো ফুলমালা। তুজা পানির গ্লাসটা নিয়ে বলল, আসছি তো কাল বিকালে, আপনারে তো বাড়ি পাওনি দায়, কই ছিলেন? তুজা পানি খেয়ে গ্লাসটা পুনরায় ফুলমালার হাতে দিল। আমার থাকা আর না থাকা আরতে কি, তোর কি খবর বল? ফুলমালা সোফার অপর প্রান্তে বসলো। আব্বাই ভিন দেশে গেছে বাণিজ্যের লাইগা, মাস তিনেকের ফের, আর একা বাড়িতে থাকি কেমনে? নানাও গত হইছে আম্মার পরপরই, তাই আব্বাই বলল খালুজান এই বাড়িতে থাকতে। হ, ভালো করছস। আচ্ছা থাক, ঘুমামু আমি। তুজা ঘরে যাওয়ার আগে কবিতার খোঁজ করলো। লতিফা জানালো কবিতা স্কুলে গেছে। ঘরের উদ্দেশ্যে রওনা হতেই ফুলমালা পেছন থেকে ডাকলো, তুজা ভাই। তুজা দাঁড়ালো। ফুলমালা গুটি গুটি পায়ে হেঁটে এসে লজ্জা মিশ্রিত মুচকি হেসে তুজার দিকেই চোখ রুমাল বাড়িয়ে দিল। সাদা রুমালে রঙিন সুতোয় কাজ করা। তুজা কপাল কুঁচকে বলল, কি এইটা? ফুলমালা মাথা নিচু করেই লাজুক কণ্ঠে বলল, রুমাল ভাই, আপনার জন্য আমি নিজ হাতে সেলাই করেছি। তুজা এর ভাবচক্কর জানে। মনে মনে সে তুজাকে পছন্দ করে। তুজার বিচক্ষণ মাথা আর ঠিকই টের পায় তার ব্যবহারে, কিন্তু এমন একটা ভাব করে তুজা যেন কিছুই জানে না। রুমালটা হাতে নিয়ে দেখলো ফুল পাতার মধ্যে সুন্দর করে লেখা তুজাউন। মৃদু গলা খাকারি দিয়ে রুমালটা আবারও ফুলমালার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এইটা দিয়ে আমি কি করুম? কবিতা আইলে ওরে দিস, হয় খুশি হইব। ফুলমালার খুশি মুখটা বিষণ্ণ হয়ে যায়। অভিমানের স্বরে বলে, কেন তুজা ভাই, এইটা আমি আপনার লাইতে বানাইছি তো। কবিতারে আরেকটা বানাইয়া দিমুনে আমি, এইটা আপনি রাহেন। তুজা রুমালটা ভাঁজ করে নিল। কি বারবার তুজা ভাই কস? সেই দিন দেখলাম হইতে, খালি ভাই কইলেই তো হয়। তুজা চলে গেল ঘরে। ফুলমালা সে কি খুশি তুজা রুমালটা নেওয়ায়। বিড়বিড় করে বলল, যারে স্বামী বানাইবার চাই তারে মোটেও ভাই কইবার মনে চায় না। রুমালটা ঘরের এক কোণে ছুঁড়ে ফেলে শুয়ে পড়ে তুজা। মেয়েটা নেহাতি সাইবনে পানি ঢেলে চলেছে। তুজার দ্বারা আর কাউকে ভালোবাসা হবে না। তার মনে মনে একটাই, আর সেখানে একজনকেই জায়গা দেওয়া যায়। আর অনেকজনকে বলে কি মানুষের জীবনে এলে দ্বিতীয়বার আর ভালোবাসা যায়? তুজার তা একদমই মানে না। প্রায় 1 যুগ আগে দেওয়া এক মলিন কাপড়ের ওপরে আঁকা রুমালের মায়া আজও ছাড়তে পারেনি সে। অন্য কারোর বোনা রঙিন সুতোয় আজ মন ভুলবে বুঝি? সেই কবে হলুদ কাপড়খানায় জ্যোৎস্না ইংরেজি অক্ষরে দুজনের নাম রঙিন সুতো দিয়ে সেলাই করে দিয়েছিল। আজ তাতে জ্যোৎস্নার ঘ্রাণ পাই তুজা। আলমারির বিশেষ ড্রয়ারটায় তালাবন্দি করে সেই রুমালখানা
তার পাশে অন্য কিছুর জায়গা হবে না। অবুঝ কিশোরী ভুল জায়গায় স্বপ্ন বলছে। আনমনেই হাসে পূজা। কয়েক বছর হলো খোলা হয় না সেই ড্রয়ারটা, হাতে নেওয়ার সাহস অব্দি হয় না সেই রুমালখানা। কিছুক্ষণের মধ্যেই ঘুমের কোলে ঢলে পড়ে তুজা। ফুলমালা দিনে বহুবার তুজার ঘরের আশেপাশে ঘুরঘুর করে, উকি ঝুঁকি মারে, কিন্তু তার পছন্দের পুরুষখানা সেই সন্ধ্যার আগে উঠবে না। আজ নিজ হাতে অনেকগুলো পদ রান্না করেছে ফুলমালা। উদ্দেশ্য তুজার মন জয় করা। তুজা আজ বিকালে উঠে যায় ঘুম থেকে, হাত মুখ ধুয়ে টেবিলে এসে বসে খাওয়ার জন্য। ফুলমালা নীল শাড়িও পরেছে, ফিতে দিয়ে চুল বেনি করেছে। লতিফাকে ঘরে আরাম করতে বসলে নিজে আসে তুজাকে খাবার দিতে। লতিফাও আরাম পায় বেশ ফুলমালা এসেছে পর থেকে। মেয়েটা বড্ড কাজের। থালায় করে ভাত দিয়ে ছোট ছোট বাটিতে 7-8 রকমের ভাজি আর তরকারি দিয়ে সাজিয়ে তুজাকে পরিবেশন করে। তুজা কবিতাকে ডাকে, ফুলমালা জানায় কবিতা ঘুমে। তুজা খাওয়া থামিয়ে তাকায় ফুলমালার দিকে। এই অসময়ে ঘুম কেন, শরীর খারাপ করছে নাকি মেয়েটার? ফুলমালা হাসে, আরে না, স্কুল থেকে ফিরছে বাদে গোসল কইরা খাইয়াই ঘুম পাড়াইছি। পড়ালেখা করে দুপুরে একটু ঘুমান ভালো। তুজা কিছু না বলে খাওয়াই মন দিল। রান্না তুই করেছিস? কেমনে বুঝলেন? না বোঝার কি আছে, রোজ মার হাতে রান্ধন খাই, আজ পরিবর্তন তো বুঝুন না। কদবানু চাচি করতে পারতো। কদবানু চাচি কখনো রান্ধে না। যাই হোক, কেমন হয়েছে? খুব আশা করে প্রশ্নটা করে ফুলমালা। তুজা বুঝি খুব প্রশংসা করবে, কিন্তু তার আশায় পানি ঢেলে দিয়ে তুজা বলল, কম খারাপ না। অর্ধেক খাওয়া করেই উঠে গেল। তুজার কথা বুঝলো না ফুলমালা, একা একাই বিড়বিড় করছে, কি বললো উনি? খারাপ না মানে ভালো? না না, কম খারাপ না, তাহলে তো মেলা খারাপ। চেয়ারে বসলো মাথায় হাত দিয়ে। কি করলো এই লোকটার, মন পাওয়া যাবে। সন্ধ্যায় শাওনের বাসা থেকে লোক এসেছে, গোটা 20 মানুষ। নদীকে আংটি পরাবে। খাওয়া দাওয়া শেষ করে আসে আংটি পরানোর পর্ব। নদী সাদা একটা 3 পিস পরেছে, যদিও শাওন শাড়ি পাঠিয়েছে, কিন্তু নদী পরেনি। শাওনের মা তাড়া দিল নদীকে আংটি পরাতে। শাওন পাঞ্জাবির পকেট থেকে রিং বক্সটা বের করে খুলতেই অবাক হয়ে গেল। এটা তো কিনেনি সে, অন্য ডিজাইন কিনেছিল, কিন্তু এত লোকজনের সামনে এইসব বলে নিজেদেরকেই লজ্জায় পড়তে হবে বিধায় বলল না। সেটাই পরিয়ে দিল নদীর আঙ্গুলে। সকলেই খুশি, একে অপরের